সামাজিকতা, আমাদের কালচারাল, আমাদের ল্যাঙ্গুয়েজের কিন্তু মিল আছে। তো এই কারণে ফরিদপুরের এই ঘটনাটা ঘটিয়ে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধিয়ে বিজেপি যারা পাওয়ারে আছে তারা একটা ভোট টানার কৌশল হিসেবে এই কাজটি আমাদের বাংলাদেশ সরকার হয়তো সহায়তা করে থাকতে পারে। দুর্নীতি দমনের যে অপরাধগুলো সেটি এখন আমি যদি বলি হাসিনা আক্তার বা সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে হাসিনা আক্তার আপনি টক শো করে বিভিন্ন লোকের জিম্মি করে আপনি কয়েকশো কোটি টাকা মালিক হয়েছেন, এটি একটা মানুষ অভিযোগ আনতেই পারে, কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তো আপনাকে আটক করতে পারে না। তার অঙ্গুলি ইশারা বা তার চোখের সামনে আমাদের মতো তার সহকর্মীরা তার সামনে দাঁড়িয়ে কথা বলারও সাহস রাখে নাই, তাহলে এই ব্যক্তি ইঁদুরের গর্তে এইভাবে চলে যাবে। ইভেন আমাদের সেই সাদ্দাম হোসেনের যে গর্জন তর্জন, কিন্তু সেই সাদ্দাম হোসেন কিন্তু একটা গর্তের ভিতর কিন্তু লুকিয়ে ছিল যেখানে ইঁদুর বসবাস করত। যেটি হলো যে আমার এই চন্দন নন্দীর যে বক্তব্য প্লাস চন্দন নন্দীর পত্রিকাতে ডক্টর বেনজিরের যে ডিজে পেরেন্টস এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে বা উনি এখানে বললেন যে hundreds if not thousands of people have been disappeared during the tenure of ডক্টর বেনজির আহমেদ, কারণ উনি আইজিপি ছিলেন, ডিজি র্যাব ছিলেন, ডিএমপির কমিশনার ছিলেন। এই যে তিনটা পদে দীর্ঘ প্রায় 9 থেকে 10 বছর সময় উনি দায়িত্বে ছিলেন এবং এই ডিসঅ্যাপিয়ারেন্স এর ঘটনাগুলো এই সময় কিন্তু ঘটেছে। তা আমার মানে একটি কথা মনে হচ্ছে বা একটা প্রবাদ মনে হচ্ছে যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, নোবডি লার্নস ফ্রম দ্য হিস্ট্রি এন্ড দ্যাট ইজ দ্য ডেস্টিনি অফ দ্য হিস্ট্রি। এখন যে বেনজির 100 অথবা থাউজেন্ডস পিপুলকে ডিসঅ্যাপিয়ারেন্স করেছে অথবা করতে সহায়তা করেছে অথবা করতে নির্দেশ প্রদান করেছে, এখন সেই বেনজিরই এখন ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে। এটি হচ্ছে ইতিহাস, এটি হচ্ছে নিয়তি, এটি হচ্ছে মানুষের জীবনের ডেস্টিনি। ওই ক্ষেত্রে আপনার ইতিহাসবিদরা বলে থাকেন যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, নোবডি লার্নস ফ্রম দ্য হিস্ট্রি এন্ড দ্যাট ইজ দ্য ডেস্টিনি অফ দ্য হিস্ট্রি। এখন আসেন বেনজির সাহেবের যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যদিও আমি পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ার সকল তথ্য আমার কাছে যেটা মনে অতিরঞ্জিত করে বলা হয়, আর যখন কোন সরকারি কর্মকর্তা বা কোন রাজনীতিবিদ যদি গর্তে পড়েন তখন দেখা যায় যে কত কাহিনী বা কত কিছু বলা হয়, যদিও সবকিছু সত্য থাকে না। যেমন আপনি দেখেন সমুদ্র ওই যে মিল্টন সমুদ্রের ক্ষেত্রে যেভাবে মিডিয়াতে প্রচার করা হলো আমাদের ডিবি পুলিশ বা বাংলাদেশ পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে এবং এবং বিভিন্ন পত্র পত্রিকা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে যেভাবে বলা হলো, আসলে কি মিল্টন সমাদ্দার কি ওই ধরনের সাইকোপ্যাথ? আসলে কি মিল্টন সমাদ্দার ওই ধরনের ফৌজদারি অপরাধ করেছেন? এখানেও সরকারের এখানে স্বার্থ জড়িত আছে যে একটা ঘটনা ধামাচাপা দেওয়ার সময় ওই সময় আপনার ফরিদপুরে দুইজন তরুণকে হত্যা করা হয়েছিল ভারতের নির্বাচনকে সহযোগিতা করার জন্য। কারণ আমাদের বাংলাদেশের সাথে 11টি রাজ্য জড়িত, উত্তরে সিকিম, পূর্বে 7টা রাজ্য, পশ্চিমে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা। তো এই 11টি রাজ্যের সাথে আমাদের কোনো না কোনো ভাবে আমাদের সামাজিকতা, আমাদের কালচারাল, আমাদের ল্যাঙ্গুয়েজের কিন্তু মিল আছে। তো এই কারণে ফরিদপুরের এই ঘটনাটা ঘটিয়ে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধিয়ে বিজেপি যারা পাওয়ারে আছে তারা একটা ভোট টানার কৌশল হিসেবে এই কাজটি আমাদের বাংলাদেশ সরকার হয়তো সহায়তা করে থাকতে পারে। ওটি নিয়ে যখন মানুষ রাস্তায় নেমে গেল তখন দেখা গেল মিল্টন সমাদ্দারের বিষয়টা চলে আসে। এখন যাই হোক, আমি এত ডিটেলসে আমি যাচ্ছি না। এখন আমরা আসি ডক্টর বেনজির সাহেবের বিষয়টা নিয়ে। বেনজির সাহেব যে ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, এটি আমাদের জনগণ তথা মিডিয়ার একটা ভুল ধারণা আছে যে ফৌজদারি অপরাধ এবং দুর্নীতি দমনের অপরাধের একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা হচ্ছে যদি কোনো ফৌজদারি অপরাধ কারোর বিরুদ্ধে হয়ে যায় এবং সেই ফৌজদারি অপরাধ যদি আমলযোগ্য অপরাধ হয় এবং থানার পুলিশ যদি এই মামলাটা রেকর্ড করে অথবা কগনিজেন্স কোর্টের ম্যাজিস্ট্রেট যদি মামলাটা রেকর্ড করে অথবা আমলে নিয়ে নেয়, তাহলে যে মুহূর্তে থানার ওসি মামলাটা রেকর্ড করে ওই মুহূর্তে অ্যাজ অফ রাইট তাকে পুলিশ আটক করতে পারবে। এটি শুধু বাংলাদেশের আইন না, এটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সকল দেশের আইন একই। ভারতেও একই আইন ফলো করা হয়, পাকিস্তানেও একই আইন ফলো করা হয়। কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে আইন সেখানে দুইটা স্টেজে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ইনকোয়ারি, একটা হচ্ছে ইনভেস্টিগেশন। আর আমি আগে যেটি বললাম ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ইনকোয়ারির কোনো
স্কোপ নাই। এটি যদি কোনো আমলযোগ্য অপরাধ হয়, মামলা রেকর্ড করার সাথে সাথে এটা ইনভেস্টিগেশনে চলে যায়। ইনভেস্টিগেশনে বাংলা হচ্ছে তদন্ত। আর দুর্নীতি দমন কমিশনের যে অপরাধগুলো বা দুর্নীতি দমনের যে অপরাধগুলো, সেটি এখন আমি যদি বলি হাসিনা আক্তার বা সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে হাসিনা আক্তার, আপনি টক শো করে বিভিন্ন লোকের জিম্মি করে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে, এটি একটা মানুষ অভিযোগ আনতেই পারে। কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তো আপনাকে আটক করতে পারে না। আটক করতে পারে না, তাহলে তো এখন যারা মন্ত্রী মিনিস্টার আছে, কেউ একটা অভিযোগ উত্থাপন করলো, সেই মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে মানে তাকে আটক করে ফেললো, বা আমাদের চিফ জাস্টিসের বিরুদ্ধে একটা অভিযোগ আসলো, তাহলে কি দুর্নীতি দমন কমিশন কি তাকে আটক করতে পারবে? এই কারণে দুর্নীতি দমন অপরাধের ক্ষেত্রে দুইটা স্তর, একটি হচ্ছে ইনকোয়ারি, একটি হচ্ছে ইনভেস্টিগেশন। এখন এখন বেনজির সাহেবের যে বিষয়টা ইনকোয়ারি স্টেজ আছে, ইনকোয়ারি বাংলা হচ্ছে অনুসন্ধান। অনুসন্ধানের ক্ষেত্রে অ্যাজ অফ রাইট তদন্তকারী কর্মকর্তা তাকে আটক করতে পারে না, অ্যারেস্ট করতে পারে না, আটক করতে পারে না, তার সম্পদ বাজেয়াপ্ত করতে পারে না। সম্পদ না, ওই যে বাজেয়াপ্ত তো প্রশ্নই আসছে না, মানে তার সম্পদ ফ্রিজ করতে পারে না। তাহলে এখন আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে বেনজির সাহেবের সম্পদ যে ফ্রিজ করার কথা বলা হয়েছে, এখানে ইনকোয়ারি স্টেজে বলা হচ্ছে যদি অনুসন্ধানকারী কর্মকর্তা, ইনকোয়ারি বাংলা হচ্ছে অনুসন্ধান, অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে যদি প্রতীয়মান হয় যার বিরুদ্ধে অনুসন্ধান করা হচ্ছে তিনি পালিয়ে যেতে পারেন অথবা তিনি তার সম্পদ সরিয়ে ফেলতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষমতা উনার নাই। এই ক্ষেত্রে উনি আদালতকে ইন্টিমেশন দিবেন যে এই 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 অভিযুক্ত পালিয়ে যেতে পারে অথবা তার সম্পদ সরিয়ে ফেলতে পারে। তাহলে আমার এই অনুসন্ধানের প্রতিবেদনটা শেষ না হওয়া পর্যন্ত তার এই সম্পদটা অস্থায়ীভাবে এটা ফ্রিজ করা হোক। এবং এটি ঘটেছে বেনজিরের ক্ষেত্রে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা আদালত থেকে অনুমতি এনেছে এবং তার সম্পদটা ফ্রিজ করতে বলেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলছেন যে তাকে আটক করা হচ্ছে না কেন। তাকে আটক করার মতো ক্ষমতা তো এখন দুর্নীতি দমন কমিশনের হাতে নাই। যিনি অনুসন্ধানকারী কর্মকর্তা ওনার হাতে কিন্তু নাই। যদি বেনজির সাহেবকে যদি আটক করতে হয় তাহলে সেটিও আদালতের অনুমতি লাগবে। তার মানে অনুসন্ধানকারী কর্মকর্তাকে বলতে হবে যে বেনজির সাহেব বা যিনি অভিযুক্ত তিনি পালিয়ে যেতে পারেন, তাহলে তাকে আটক করার ব্যবস্থা করা হোক অথবা আমাকে অনুমতি দেওয়া হোক। তাহলে অনুসন্ধানকারী কর্মকর্তা তিনি নিজে অথবা পুলিশের সহায়তায় তাকে আটক করতে পারবেন। আর এটি হচ্ছে একটা। আর দুই হচ্ছে যে বেনজির সাহেবের এখন অবস্থান কোথায়। বেনজির সাহেবের অবস্থান কোথায় এটা নিয়ে আমি খুব একটা ওরিড না। কারণ ওনাকে যেহেতু 6 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, 6 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, যদিও সোশ্যাল মিডিয়া পত্র পত্রিকায় বলা হচ্ছে উনি সিঙ্গাপুর হয়ে দুবাই আছেন। দুবাই যদি থাকে আমার দুবাই থেকে বাংলাদেশে আসতে 3.5 ঘন্টা সময় লাগে। তাহলে সেই ক্ষেত্রে দুবাই থেকে এসেও তো উনি হাজিরা দিতে পারবেন। তারপরেও এই স্টেজে, অনুসন্ধানের এই স্টেজে উনি যদি না এসে ওনার লয়ারের মাধ্যমেও যদি তার সম্পদ যদি দাখিল করে, সেটিও কিন্তু করতে পারবেন। তো এই ক্ষেত্রে বেনজির সাহেব পালিয়ে গিয়েছেন বা ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছেন অথবা তাকে সরকার সহায়তা করেছেন, এটি হয়তো আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আমাকে একটা সোর্স থেকে বলা হয়েছে যে বেনজির সাহেব সত্যি সত্যি পালিয়ে গিয়েছে, সেটা বলে নাই, বলছি বেনজির সাহেব দেশের বাইরে, উনি সম্ভবত দুবাই বা সিঙ্গাপুরে অবস্থান করছেন। এবং আমাকে যে সোর্সটা বলেছে, ওই সোর্সটা বলেছে যে বেনজির সাহেব একটা সংবাদ সম্মেলন করে এই সরকার তাকে দিয়ে বা তার মতো যারা কুশীলব বা লেসপেন্সার আছে এদেরকে দিয়ে যে সমস্ত কাজগুলো করেছে এবং একটা অবৈধ এবং অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা কন্টিনিউ করেছে এবং যে সমস্ত ডিসঅ্যাপিয়ারেন্স বা যে সমস্ত সরকারের অনিয়মগুলো ঘটেছে সেইগুলো উনি একটা সংবাদ সম্মেলন করতে পারেন। যদিও আমি এটা নিশ্চিত না, বাট আমার যে সোর্স সে এরকম বলেছে যে এরকম উনি করতে পারে। তো এখন আরেকটি সোর্স আমার পুলিশের এক কর্মকর্তা যিনি এখন চাকরিতে আছেন, উনি আমাকে নিশ্চিত করে বললেন যে স্যার, বেনজির সাহেব চলে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন এবং সরকার তাকে সহায়তা করেছেন এবং উনি আর ফেরত আসবেন না। তা আমি তখন বললাম যে উনি যেভাবে ছিলেন রাজা এবং গত 15 বছর ধরে তার মানে অঙ্গুলি ইশারায় মানে অনেক কিছু হয়ে গিয়েছে এবং তার অঙ্গুলি ইশারা বা তার চোখের সামনে আমাদের মতো তার সহকর্মীরা তার সামনে দাঁড়িয়ে কথা বলারও সাহস রাখে নাই। তাহলে এই ব্যক্তি ইঁদুরের গর্তে এইভাবে চলে যাবে। ইভেন আমাদের সেই সাদ্দাম হোসেনের যে গর্জন তর্জন, কিন্তু সেই সাদ্দাম হোসেন কিন্তু
একটা গর্তের ভিতর কিন্তু লুকিয়ে ছিল যেখানে ইঁদুর বসবাস করতো। তাহলে এরকম যদি হয় তাহলে আমি মনে করি যদি এরকম যদি সত্যি যদি হয়ে থাকে তাহলে আমি মনে করব যে বেনজির সাহেব একজন কা পুরুষ মানে একজন বীর মরে একবার, কা পুরুষ মরে বারবার। তাহলে আমি বলবো যে ডক্টর বেনজির সাহেব একজন কা পুরুষ। আমি ওনার একজন সহকর্মী হিসেবে আমি ওনাকে অনুরোধ করব যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করেছে আপনি এটা সশরীরে এসে দুর্নীতি দমন কমিশনে আসেন এবং আপনার আপনার যে বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে সেগুলো আপনি উপস্থাপন করেন এবং আপনি প্রমাণ করেন যে আপনি নির্দোষ, আপনি এই পরিমাণ দুর্নীতি করেন নাই, বা যে পরিমাণ বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, বা সরকারের পক্ষ থেকে না তো সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এই কথাটি সত্য নয়। এখন উনি কি করবেন সেটা আমি জানি না। আর আমাদের চন্দন নন্দী যে কথাটি বলেছেন যে এই যে 100 কোটি টাকা উঠালো, এই 100 কোটি টাকা উঠালো কিভাবে? 100 কোটি টাকা উঠাইতে কিন্তু কোনো সমস্যা নাই। কারণ ওনার যখন এই দুর্নীতি দমনের ইনকোয়ারিটা শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত আদালতে ফ্রিজের আদেশটা না দিবে ততক্ষণ পর্যন্ত এই টাকার মালিক তো উনি। তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকও কিন্তু তার টাকা আটকাতে পারবে না। ওই ক্ষেত্রে যে মুহূর্তে আদালত থেকে আদেশ দিয়েছে, এই আদালতের আদেশ দুর্নীতি কমিশনে আসবে। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ব্যাংককে বলবে, বাংলাদেশ ব্যাংক তার সকল ব্যাংকগুলোকে বলে দিবে যে বেনজির সাহেবের স্ত্রী এবং তার সন্তানাদের যদি অ্যাকাউন্টে টাকা থাকে এই অ্যাকাউন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্রিজ করা হলো। যদি 100 কোটি টাকা উত্তোলন হয়েই থাকে তাহলে এই সময়ের ভিতর হয়েছে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের চন্দন নন্দী বললেন যে 100 কোটি টাকা উনি বাইরে কিভাবে নিয়ে গেলেন। এটি যদি 100 কোটি টাকা যদি ব্যাংক থেকে উঠিয়ে থাকে এটা নেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কোনো কাজ না। অফশোর ব্যাংকিং এর মাধ্যমে যদি আপনি টাকা যদি দেন তাহলে অফশোর ব্যাংকিং এ আপনাকে প্রশ্ন করে না, সোর্স আপনাকে জিজ্ঞাসা করে না। তাহলে সেই ক্ষেত্রে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে সিঙ্গাপুর এবং দুবাই হয়ে আপনার এই টাকাগুলো এইভাবে ইন্ডিয়া থেকেও পাচার হয়। চন্দন নন্দীকে বলবো যে আপনি শুধু বাংলাদেশের বিষয়টা না দেখে ইন্ডিয়ান যে সমস্ত অলিগার্ক আছে ওরাও কিন্তু টাকাগুলো পাচার করে এইভাবে। এগুলো আপনি আপনার পত্রিকায় লিখবেন অফশোর ব্যাংকিং এর মাধ্যমে। আমাদের ইদানিং বাংলাদেশ ব্যাংক থেকে শেখ হাসিনাকে একটা বুদ্ধি দেওয়া হয়েছে যে অফশোর ব্যাংকিং চালু করা হলে আমাদের রিজার্ভের পরিমাণ বাড়বে। যদিও এটি একটা ভুল ধারণা, এটি বাংলাদেশ থেকে টাকা আরো বেশি পাচার হয়ে যাবে কিন্তু আলটিমেটলি বিদেশ থেকে টাকা আসবে না। তো এখন আমার সর্বশেষ যেটা বক্তব্য যে ডক্টর বেনজির সাহেব কি করেন আমাদের 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আমরা দেখবো যে আসলে সরকার যে এটা নাটক মঞ্চস্থ করছে নাকি আক্ষরিক অর্থে সরকার বিচার করতে চাচ্ছে। আরেকটি কথা আপনি চন্দ্র নন্দীকে জিজ্ঞাসা করলেন যে সরকার কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে কিনা। এটা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে যে জানে না উনি, আসলে কি উনি জানে না কোথায় আছে কিভাবে আছে? না, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন বক্তব্য সঠিক আছে, কারণ একজন লোক কোথায় আছে না আছে, 18 কোটি জনগণ কোথায় আছে না আছে এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে জানা সম্ভব না। কিন্তু আইজি বা ডক্টর বেনজির সাহেব যেহেতু একজন হাই প্রোফাইলের অভিযুক্ত, তাহলে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী জানা উচিত ছিল। অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর তো অনেক হ্যান্ডস আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে, কারণ উনি যদি স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে খবর নেন তাহলে উনি বাংলাদেশ থেকে এক্সিট করেছেন কিনা এখানে ইমিগ্রেশনে কিন্তু ওনার সকল তথ্য আছে। ওনার ওনার নাম ওনার নাম পাসপোর্ট দিয়ে ক্লিক করলে উনি বাংলাদেশের ঢাকা বিমানবন্দর নাকি বেনাপোল স্থলবন্দর অথবা চিটাগং ইমিগ্রেশন কোন ইমিগ্রেশন দিয়ে গিয়েছে, এখন যদি ডিজিটালাইজেশন একটা ক্লিক করলেই কিন্তু এটার ডিটেলস পাওয়া যাবে। এখন উনি যদি ওনার পাসপোর্ট পরিবর্তন করে যদি চলে যেয়ে থাকে সেটা এখন সম্ভব না, কারণ এখন কিন্তু এয়ারপোর্টে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। তাহলে সেই ক্ষেত্রে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে তাহলে সেই ক্ষেত্রে ওনার ওনার নাম পরিবর্তন করে পাসপোর্ট পরিবর্তন করেও যাওয়া সম্ভব না। এই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন এটি আমি মনে করি এই কথাটি সঠিক বলেন না, এবং উনি এইরকম একজন হাই প্রোফাইল অভিযুক্ত সম্পর্কে উনি জানবেন না, আর উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এইভাবে খুব বালখিল্য ভাবে উনি বক্তব্য দিবেন এই বক্তব্য জনগণ আশা করে না, এবং এই বক্তব্য জনগণ ওনার কাছ থেকে প্রত্যাশা করেন। ধন্যবাদ।